মাহির, আমাদের বীর শ্রেষ্ঠদের নিয়ে আলোচনার এই পর্যন্ত শেষ ছয়জনকে পর্ব, নিয়ে ছয়জনকে নিয়ে এটাই শেষ আলোচনা পর্ব। হয়েছে। বীর শ্রেষ্ঠ 7 জন, আজকে আলোচনা হবে শেষ। সপ্তম এবং শেষ পর্ব। হুম। আজকে কোন বীর শ্রেষ্ঠকে নিয়ে আমরা আলোচনা শুনবো? আজকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ও আচ্ছা, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ এই শেখ। যে তার কাহিনীটা সব আচ্ছা, নূর মোহাম্মদ শেখের ওনার বাড়ি কোথায়? নড়াইল। নড়াইল। তার কাহিনীটা পুরোপুরি একটা ডিফারেন্ট। ডিফারেন্ট। বাকিরা যেরকম ছোট থেকে দায়িত্বশীল যা দেশপ্রেমগুলো ছিল, সে তার কিচ্ছু ছিল না। আচ্ছা। একজনের দেশপ্রেম, দয়া, তারকে ভালোবাসার জন্য দরকার দায়িত্ববোধ। প্রত্যেক জনই বিশেষ একটা গুণ ধারণ করে। তার সে গল্পটা দায়িত্ববোধকে নিয়ে। আচ্ছা, ও তার গল্পটা ছিল দায়িত্ববোধ নিয়ে। ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না। এখন তবে সে কিন্তু খুব একটা এই ধনী একটা পরিবারে জন্মগ্রহণ করছিল। আচ্ছা আচ্ছা। এই জন্য তার জন্য পুরো পাড়া একটা উৎসব লেগে যায় বলতে গেলে। এখন এরপরে পড়াশোনায় একটু আগ্রহ ছিল না। তবে শিশু নূর মোহাম্মদ শেখের পড়াশোনার প্রতি আর অগ্রগতি হয় না, কারণ 10 বছর বয়সে তার মা আর 13 বছর বয়সে তার বাবা মারা যায়। এরপর সে পুরোপুরি এতিম হয়ে যায়। এখন এই টাইমে একটা কিশোর ছেলে তরুণ বয়সে বাবার অনেক ধন সম্পত্তি থাকলে একটা ছেলের কি হয়, তারও তাই হয়। সারাদিন তারা বঞ্চিতে আড্ডা দিয়ে চলে যাইতো, আর ওই এই একটু জমি বিক্রি করে তার টাকা খুব, তার জীবন খুব ভালোভাবে চলতেছিল। এখন কিন্তু তার শখের তো আর কমতি নাই। তার শখ ছিল গান বাজনা। আচ্ছা, নূর মোহাম্মদ শেখের। এই জন্য সে একটা ব্যান্ড দল গড়ে তোলে। তাই নাকি? হ্যাঁ, এই জন্য এগুলো তো জানতাম না। আমাদের বাংলাদেশের একটা খুব প্রাচীন একটা কুসংস্কার হচ্ছে বিপদে বললে বিয়ে করে ফেলো। সেও বিয়ে করে ফেলে। হ্যাঁ, কিন্তু সেটা এটা যে কত বড় কুসংস্কার সে করার পরে বুঝতে পারে। আর তখন সে বুঝতে পারে যে আগে শুধু আমার নিজের দায়িত্ব ছিল, এখন তো আবার স্ত্রীর দায়িত্ব পালন করতে হচ্ছে, তার বাচ্চার দায়িত্ব বাচ্চারও দায়িত্ব পালন করতে হবে। এখন তো আরো বিপদ, মরার উপরে খাড়ার ঘা। হ্যাঁ, একটা প্রবাদ আছে না, মরার উপরে খাড়ার ঘা। এরপর সে অনেক খুঁজে চাকরি খুঁজে, কিন্তু সে চাকরি পাচ্ছিল না। সে তখন আফসোস করে, কেন জমিগুলো বিক্রি করে দিলাম, কেন জমিগুলো বিক্রি করলাম। যাই হোক, এখন এরপর সে যখন অহরণ্যে ভেঙে পড়ে, নড়াইল থেকে রাতের বেলা সে ঢাকায় চলে আসে। ওইখানে দেখে সে 1 মাস যাবত চাকরি খুঁজে পায় না। এরপর সে একটা আর্মিদের যোগ দেওয়ারই দেখে ঢুকে পড়ে, সে যুক্ত হয়ে যায়। তখন তার যুক্ত হওয়া মনে পড়ে পরিবারকে ফালে রাখা উচিত হয় নাই, ফালে আসা। তাই সে তখন চিঠি পাঠায় পরিবারের কাছে। এখন তখন এরপর সে পরিবারের কাছে ফিরে আসে। ওই যে 1965 সালে যুদ্ধ হয়েছে বলে ভারত পাকিস্তান 1965 সালের যুদ্ধ। এখন এখানে বাংলাদেশের দিকে এই বিএসএফ সৈনিকরা এগিয়ে আসে, মানে পাকিস্তানের দিকে তৎকালীন সে বিরতির সাথে যুদ্ধ করে। এই জন্য পাকিস্তান মিলিটারি অনেক লাভ করে দেয়। তারা এমনি থেকে পাকিস্তান লাহোর আর কাশ্মীর 2 ফ্রন্টে যুদ্ধ করতে করতে ক্লান্ত ছিল। সে যদি সময় রুখে না দাঁড়াতো তাহলে এখানে আরেকটা ফ্রন্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া বিশাল দেশ, নতুন ফ্রন্ট হলে সমস্যা নেই, পাকিস্তানের সমস্যা ছিল। এই জন্য তাকে তখন অনেক এই সম্মানিত ভূষিত করা হয় পাকিস্তানের। সে কিন্তু এটা খুবই রেয়ার, সে 2 দেশে সম্মাননা পাইছে, পাকিস্তানের বাংলাদেশে। হ্যাঁ, এরপর এবং তার বেতনের সাথে 10 টাকা যুক্ত করা হয়। কিন্তু তার 10 টাকা যুক্ত করা হয় বেতনের সাথে। বেতনের সাথে 10 টাকা তাকে মানে তাকে সম্মান করে তার সাথে বেতন বাড়ানো হয়েছে। হ্যাঁ, কিন্তু তার কোনো পদবি উন্নয়ন করা হয় না। কারণ কি? কারণ সে বাঙালি। কারণ পদবিতে তাকে মানে উন্নয়ন করা প্রমোশন দেয় নাই, হ্যাঁ, কিন্তু বেতনটা 10 টাকা বাড়াইছে। এর লাভ কি? তখনকার সময় তো 10 টাকা অনেক টাকা। 10 টাকা অনেক টাকা। যাই হোক, দুপুরবেলা ঢাকা থেকে সে 26 মার্চ দেখে তার এই ঢাকা থেকে অনেক দিকে আসছে। সে জিজ্ঞেস করে জানতে পারে 25 মার্চে এই কাহিনী হয়ে গেছে। তখন সে আর 25 মার্চে যে কালো রাত যেটা, হ্যাঁ, তখন সে কিচ্ছু না ভেবে এই যুদ্ধ যোগ দেওয়ার জন্য নড়াইল থেকে রওনা দিয়ে তার কোম্পানির সাথে যোগ দেওয়ার জন্য। সে জানতে পারে তার কোম্পানি এখন লড়াই করতেছে এই সীমান্তের দিকে। সে তখন কোনো গাড়ি ঘোড়া না পেয়ে সে হাইটে চলে আসে। লিডার ছিল কোম্পানির, সে বেঁচে যায় 2টা মানুষের জন্য। দুজনের মাঝে একজন ছিল নূর মোহাম্মদ শেখ। আচ্ছা, যাই হোক, এরপর সে ল্যান্স নায়ক হয়, সিপাহী থেকে ল্যান্স নায়ক। এরপর যেটা তার লাস্ট ব্যাটেলে আসছিল, তখন সেই আর তার সাথে 2 জন পিছু উঠছিল। ওই সময় একটা মোটর ছেলে এসে তার এক সঙ্গীর গায়ে লাগে। সে তখন তাকে কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দেয়। কিন্তু এরপর একটা মোটর ছেলে এসে তার পায়ে লাগে। তখন তার পায়ের দিকে তাকিয়ে সে বুঝতে পারে তার আর বাঁচা হবে না। এই জন্য সে তখন তাকে নির্দেশ দেয়, আমি টিম থেকে মরবো, অন্য থেকেও মরবো, তোমরা যেন পালাই যাও, আমি এখানে অ্যাম্বুশ দিচ্ছি। এখন এরপর সে অ্যাম্বুশ নেয়। এখন তার অটোমেটিক LMG যেন শত্রুর হাতে না পড়ে, তাই সে সাধারণ রিকোয়েললেস রাইফেল নিয়ে নেয়।
সে ফায়ারিং শুরু করে। এরপর তখন তারা দ্রুতই মুক্তিবাহিনী এসে নড়াইলের ক্যান্টনমেন্টের কাছে খবর দেয়। এরপর তারা ওখানে যায়, কিন্তু যায় দেখে পাকিস্তানিরা নেই, নিথর দেহ পড়ে আছে নূর মোহাম্মদ শেখের। তারা এমনিতে তাদের কাজে আসছিল, যদি সে না মারা যাইতো, যদি সে মৃত্যু না হইতো, তাহলে পরে কিন্তু পাকিস্তানের সারপ্রাইজ অ্যাটাক দিয়ে পুরো নড়াইলের মুক্তিবাহিনীকে ধ্বংস করে দিত। তার জন্য পুরো নড়াইলের মুক্তিবাহিনী নেটওয়ার্ক বাইচে গেছে। এইভাবে আর কি নূর মোহাম্মদ শেখ নিজে মারা গেল, কিন্তু তার যে বাহিনী এবং নড়াইলের যে পুরো ব্যাটালিয়ন ছিল সেই ব্যাটালিয়নকে বাঁচায় দেয়, বাঁচাই দিয়েছে। এই জন্যই তাকে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। আচ্ছা, যাক, তাহলে আমাদের ধারাবাহিক আলোচনার সপ্তম পর্ব এবং শেষ পর্ব শেষ হলো বীরশ্রেষ্ঠদের নিয়ে। বীরশ্রেষ্ঠদের পর্ব শেষ। মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের যে অবদান, সেই অবদানের আলোকে তবে মুক্তিযুদ্ধের একবার শেষ না, মানে মুক্তিযুদ্ধের নিয়ে আরো কয়েকটা পর্ব আসতেছে অন্য মুক্তিযুদ্ধ নিয়ে, অন্য সিরিজে অন্য পর্বগুলো বলবো, কিন্তু বীরশ্রেষ্ঠদের নিয়ে গল্পগুলো আপাতত শেষ আজকে শেষ হলো। ঠিক আছে। আজকে আলোচনা